হুম, আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে শর্ট টার্ম ফাইন্যান্সিং বা কারেন্ট লায়াবিলিটিস ম্যানেজমেন্ট, চলতি দায় ব্যবস্থাপনা। এটা আমরা এখন করব। শর্ট টার্ম ফাইন্যান্সিং এর জন্য আমাদের যে যে কাজ করতে হবে, স্বল্প মেয়াদী অর্থায়নের যে ব্যয়গুলো, সেই ব্যয়গুলো নিয়ে আমরা কাজ করবো। তো স্বল্প মেয়াদী অর্থায়নগুলো কি কি থাকতে পারে শর্ট টার্ম ফাইন্যান্সিং? শর্ট টার্ম ফাইন্যান্সিং গুলো কি কি সেগুলো আমরা একটু দেখি। অনেকগুলো আছে, আমাদের যেগুলো অঙ্কে লাগবে সেগুলো আমরা বলবো। প্রথমে থাকতে পারে ট্রেড ক্রেডিট। এক নম্বরে হলো ট্রেড ক্রেডিট। ট্রেড ক্রেডিট। দুই নম্বরে হলো আমাদের কমার্শিয়াল পেপার। কমার্শিয়াল পেপার। তিন নম্বরে হলো, দুই একজন মনে করছে চ্যাপ্টার, রিভিশন হয়ে যাবে, সমস্যা নেই। কমার্শিয়াল পেপার, এরপর হলো কস্ট অফ ব্যাংক লোন। সরি, শুধু ব্যাংক লোন লিখে না, ব্যাংক লোন। তারপরে থাকতে পারে রিভলভিং ক্রেডিট। রিভলভিং ক্রেডিট। তারপরে হলো ফ্যাক্টরিং, অ্যাকাউন্ট রিসিভেবল ফ্যাক্টরিং, অ্যাকাউন্ট রিসিভেবল ফ্যাক্টরিং। ঠিক আছে। তো আমাদের আরো সোর্স আছে, আমরা কি করব, এই পাঁচটা সোর্স নিয়ে আমরা কাজ করব। তো স্বল্পমেয়াদী অর্থায়নের পাঁচটা উৎস। এই পাঁচটা উৎসের মধ্যে আমরা প্রথমে দেখব ট্রেড ক্রেডিট, অর্থাৎ ব্যবসায়িক ঋণের ব্যয়। ঠিক আছে, ব্যবসায়িক ঋণের ব্যয় বের করবো। অর্থাৎ তুমি যদি ব্যবসা করতে চাও তাহলে কি করো, বিভিন্ন সময় বাকিতে লেনদেন করো। ঠিক আছে। তো ওই বাকিতে লেনদেন করার কারণে তোমাকে একটা কস্ট বিয়ার করতে হয়, যেটাকে আমরা বলি কস্ট অফ ট্রেড ক্রেডিট। কস্ট অফ ট্রেড ক্রেডিট। কস্ট অফ ট্রেড ক্রেডিট অর্থাৎ ব্যবসায়িক ঋণ নিলে তোমার জন্য কি বহন করতে হবে, তার ব্যয় বহন করতে হবে। তো এইটা আমরা শিখবো কিভাবে বের করে, আমাদের টার্গেট কি, কস্ট অফ ট্রেড ক্রেডিট বের করবো। অর্থাৎ ব্যবসায়িক ঋণ নিলে তার ব্যয় কত সেটা আমরা বের করব। এরপরে এখানে কস্ট অফ কমার্শিয়াল পেপার বের করব। ঠিক আছে। ব্যাংক লোনের জন্য, ব্যাংক ঋণ নিলে তার জন্য কিছু খরচ আছে, সেটাকে লিখব কস্ট অফ ব্যাংক লোন। ঠিক আছে। রিভলভিং ক্রেডিটের জন্য আমরা লিখব কস্ট অফ রিভলভিং ক্রেডিট। ঠিক আছে। আর কস্ট অফ ফ্যাক্টরিং, কস্ট অফ ফ্যাক্টরিং। আমরা কি করবো, এই পাঁচটা সোর্সের কস্ট বের করবো। এখন আমরা দেখবো কিভাবে এই কস্ট গুলো বের করে এবং কার কস্ট কি, অর্থাৎ কোনটার কি কস্ট হয় সেটা আমরা দেখবো একটা একটা করে। প্রথমে আসি কস্ট অফ ট্রেড ক্রেডিট, অর্থাৎ ব্যবসায়িক ঋণের ব্যয়। মনে করো তুমি পণ্য কিনতে গেছো, হ্যাঁ, পণ্য কিনতে গেছো একজনের কাছে, এখন তোমার কাছে টাকা কম আছে, এমন কি করলে তুমি, বা তুমি টাকা নেও নাই, পরিচিতির খাতিরে তুমি কি করতে পারছো, বাকি নিতে পারছো। তুমি যার কাছ থেকে পণ্যটা নিলা, তা সে একটা তোমাকে শর্ত দিয়ে দিলে, এরকম এরকম একটা শর্ত দিয়ে দিল। তোমরা যারা অ্যাকাউন্টিং কোর্সে এরকম শর্ত দেখছি না, কি লিখছি, 3, 10, need 30। এখন এইটা দিয়ে কি বুঝাইতেছে সেটা আমাকে একটু দেখতে হবে। এরকম একটা শর্ত দিয়ে দিবে, কে দিবে, যে পণ্য বিক্রি করছে, ক্রেতাকে পণ্য বিক্রেতা এরকম একটা শর্ত দেয়। শর্তটা হলো 3, 10, need 30, অর্থাৎ এই থ্রি হলো ডিসকাউন্ট রেট। ডিসকাউন্ট রেট। ঠিক আছে, এই 3 হলো ডিসকাউন্ট রেট, আর এই 10 হলো ডিসকাউন্ট পিরিয়ড, আর এই 30 হলো ক্রেডিট পিরিয়ড। ঠিক আছে, তিনটা মান, ডিসকাউন্ট পিরিয়ড, ডিসকাউন্ট রেট আর ক্রেডিট পিরিয়ড। কোনটা দ্বারা কি বুঝাইতেছে, এইটা দ্বারা বুঝাইছে যে আমি মনে করো পণ্যটা কিনছি 2 তারিখে, মনে করো 2 জানুয়ারিতে কিনছি আমরা। 2 জানুয়ারিতে একটা পণ্য কিনছি, তখন আমাকে শর্ত দিচ্ছে 3, 10, need 30। তাহলে এইটাতে কি বুঝতেছো, এই 10 দিন, হ্যাঁ, 10 দিন তোমাকে সময় দিছে। অর্থাৎ 10 দিন, তুমি 2 তারিখে যদি পণ্য কেনো, তাহলে 12 দিনের মধ্যে, 12 তারিখের মধ্যে যদি তুমি পণ্যের টাকা পরিশোধ করতে পারো, তাহলে তোমাকে 3% ছাড় দেওয়া হবে। ঠিক আছে, 3% বাড়টা দেওয়া হবে। অর্থাৎ তুমি 3% টাকা কম দিলেও চলবে, যেই মূল্য ধরা হয়েছে তার থেকে
3%, ঠিক আছে। আর হলো তাহলে তার মানে আমি দুইটা জিনিস পেলাম, এক হলো ডিসকাউন্ট রেট এবং 10 দিন সময়। আর নিট 30 মানে তোমাকে সর্বোচ্চ 30 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করতেই হবে, ঠিক আছে, সর্বোচ্চ সময় 30 দিন। তাহলে তোমাকে কোশ্চেন করা হবে কস্ট অফ ট্রেড ক্রেডিট কত। তুমি কস্ট অফ ট্রেড ক্রেডিট কিভাবে বের করবে, যে এখানে যে একটা ব্যয় হলো, ঠিক আছে, এই ব্যয়টা কিভাবে তুমি বের করবা। তাহলে আমরা ব্যয়টা দুই ভাবে বের করি, একটা হলো অ্যানুয়াল পার্সেন্টেজ রেটে, বাৎসরিক সুদের হার অনুযায়ী বা বাৎসরিক হারে। বাৎসরিক হারে বের করতে গেলে আমাদের কি করতে হবে, সূত্র হলো সিডি 100 মাইনাস সিডি 360 বাই সিপি মাইনাস ডিপি ইন্টু 100। এই সূত্র ইউজ করে আমরা অ্যানুয়াল পার্সেন্টেজ রেট বের করব, বাৎসরিক শতকরা হার কত হয় সেটা আমরা বের করব। হ্যাঁ, তারপর যদি এইটাই সলভ করি, দেখো তো সিডি সিডি হলো, সরি ডিসকাউন্ট লিখতে পারি না, অথবা ক্যাশ ডিসকাউন্ট লিখতে পারি। ক্যাশ ডিসকাউন্ট সিডি মানে হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট। ক্যাশ ডিসকাউন্ট 3 টাকা, 100 টাকা থেকে 3 টাকা বাদ দিতেছি 360। সিপি এই যে ক্রেডিট পিরিয়ড কত 30, ডিপি ডিসকাউন্ট পিরিয়ড কত 10 ইন্টু 100। এটাকে সলভ করলে একটা রেজাল্ট বের হবে। হ্যাঁ, এই রেজাল্ট সাপোজ বের হলো 21% মনে করো বের হলো। হ্যাঁ, তাহলে এই 21% দ্বারা আমি কি বের করলাম, যে একটা ব্যয় বের করলাম, ব্যবসায়িক ঋণের ব্যয়টা কত। এখন এই ব্যবসায়িক ঋণের ব্যয় এটা কোন ধরনের ব্যয় সেটা আবার তোমার কাছে অনেক সময় কোশ্চেন করা হয়। ব্যবসায়িক ঋণের ব্যয় এটা কোন ধরনের ব্যয়, এটাকে বলা হয় সুযোগ ব্যয়, ঠিক আছে। এখন কিভাবে সুযোগ ব্যয় দেখাই, মনে করো 2 তারিখে 10,000 টাকার পণ্য কিনছো। 2 তারিখে 10,000 টাকার পণ্য কিনছো, তুমি যদি 12 তারিখেই টাকাটা পরিশোধ করে দাও, তাহলে তোমাকে কত দিতে হইতেছে, 3% কম, অর্থাৎ 3,000 টাকা কম, তাহলে কি 7,000 টাকা তোমাকে দিতে হইতেছে নাকি। তুমি কিন্তু পণ্য কিনছো 10,000 টাকারই, কিন্তু তুমি যদি 12 তারিখে দাও তোমাকে একটা ছাড় দিবে, বলছে যে আপনি 3% ডিসকাউন্ট পাবেন, তাহলে তোমাকে দিতে হইতেছে 7,000, ঠিক আছে। আর তুমি যদি 12 তারিখের পরে যে কোনো সময় দাও, তাহলে তোমাকে পুরো টাকাই দিতে হইতেছে। তাহলে কি তোমাকে এখানে একটা সুযোগ দেওয়া হয়েছে নাকি, যে 10 দিনের মধ্যে দেন তাহলে আমি 3,000 টাকা কম নিব। তার মানে কি তুমি, আমরা যেটা বের করছি সেটা কি, যে 10 দিনের মধ্যে যদি না নেয় তাহলে তার খরচটা কি হবে, 10 দিনের মধ্যে যদি টাকাটা পরিশোধ না করে তাহলে কি ঘটবে সেটা আমরা বের করছি। 10 দিনের মধ্যে টাকাটা না দিলে কি হতেছে, তার 21% কি হইতেছে, হাত ছাড়া হয়ে যাইতেছে, অর্থাৎ সে 21% সুবিধা পাইতো, ঠিক আছে, ওভারঅল 1 বছরে। তার মানে কি আমরা এখানে কি পাইতেছি, যে আমার এখানে 10,000 পণ্য কিনছি, 7,000 টাকা দিলে 12 তারিখে, তাহলে আমাদের পুরো টাকাটা পরিশোধ হয়ে যেত। কিন্তু আমি যদি এই এই অফারটা না নেই, তাহলে আমাকে বাৎসরিক 21% কি করতে হবে, খরচ বিয়ার করতে হবে, যেটাকে আমরা বলি অপরচুনিটি কস্ট, ঠিক আছে। ব্যবসায়িক ঋণের ব্যয়ের আর একটা নাম কি, অপরচুনিটি কস্ট। এটা বের করলাম আমরা অ্যানুয়াল পার্সেন্টেজ রেট। আবার ইফেক্টিভ ইন্টারেস্ট রেটও বের করতে হয়, ইফেক্টিভ ইন্টারেস্ট রেট অথবা ইফেক্টিভ অ্যানুয়াল রেটও বের করতে বলা হয়, কার্যকরী সুদের হার কত। হ্যাঁ, বাৎসরিক কার্যকরী সুদের হার, এক্ষেত্রে আমরা সূত্র এটা লিখবো 1 প্লাস আর পাওয়ার n মাইনাস 1 ইন্টু 100, ঠিক আছে। এই সূত্রে অ্যাপ্লাই করব, এটা যে কোনো মডেলের ক্ষেত্রেই, এপিআর বল, এই ট্রেড ক্রেডিট বলো, ব্যাংক লোন বলো, রিভলভিং ক্রেডিট, সব ক্ষেত্রে আমরা এই সূত্র ইউজ করে কার্ডটা বের করবো, ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বের করবো। তাহলে এখানে আর কত আর এন কত, এই যে সবসময় মনে রাখবা যে এপিআর এর যে দুইটা অংশ যদি থাকে, তাহলে প্রথম অংশটা হলো আর এর মান, ঠিক আছে। এখানে কত লিখছিলাম আমরা, 3 লিখছিলাম, ঠিক আছে, আর এখানে 3। তাহলে এখানে যে রেজাল্টটা বের হবে এটা হলো আর এর মান, আর এইখানে যে রেজাল্টটা বের হবে এটা সময় নিয়ে কাজ করছে এখানে, না 360 দিন, 30 দিন, 10 দিন, এখানে সময় নিয়ে কাজ করছে, তাহলে এইটা হলো এন এর মান, বুঝতে পারছি, এখানে যে রেজাল্টটা হবে। তাহলে এইটা গেল আমাদের কোন মডেল, কস্ট অফ ট্রেড ক্রেডিটের কিভাবে অ্যানুয়াল পার্সেন্টেজ রেট আর কিভাবে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বের করে সেটা দেখালাম। আর একটা মডেল দেখি, আর একটা মেথড, সোর্স কস্ট অফ কমার্শিয়াল পেপার, এটা করে ফেলছি। এরপরে যাবো কস্ট অফ কমার্শিয়াল পেপার, কস্ট অফ কমার্শিয়াল পেপার।
এখানেও আমরা কি করব, প্রথমেই অ্যানুয়াল পার্সেন্টেজ রেট বের করব। অর্থাৎ তুমি যখন কমার্শিয়াল পেপার হচ্ছে বাণিজ্যিক কাগজ, বাণিজ্যিক পত্র, এই বাণিজ্যিক পত্রগুলো বাজারে ইস্যু করা হলে তার যে খরচগুলো হবে সেই খরচগুলো আমরা এখন ক্যালকুলেট করব। ঠিক আছে, ব্যবসায়িক ঋণের ব্যয় বের করছে আগেরটা, আর এখন হচ্ছে আমাদের কমার্শিয়াল পেপারের ব্যয় কত সেটা বের করব। তাহলে কমার্শিয়াল পেপারের ব্যয় কিভাবে বের করব, উপরে থাকবে ফেস ভ্যালু, অর্থাৎ কমার্শিয়াল পেপারের লিখিত মূল্য কত সেটা প্রশ্নে দেওয়া থাকবে, তার থেকে আমরা নিট সেলস ভ্যালু বাদ দিব, ভাগ করব নিট সেলস ভ্যালু দ্বারা, গুণ করব 360 বাই ম্যাচুরিটি পিওর ইন্টু 100। বুঝতে পারছি নিট সেলস ভ্যালু কিভাবে পাবো, ফ্লোটেশন কস্ট থেকে। হ্যাঁ, এটা ম্যাথ না, আমরা আগে রুলস শিখাইতেছি, রুলস করে তারপরে ম্যাথে যাবো, এখন ম্যাথে যাইনি। রুলস গুলো সেটাও আছে, ওইগুলোই আমি বুঝাইতেছি, তারপরে আমরা অঙ্কে যাবো। তাহলে ফেস ভ্যালু কোশ্চেনে দেওয়া থাকবে, কোশ্চেনে সেলস ফেস ভ্যালু অবশ্যই থাকবে, ঠিক আছে, কোশ্চেনে ফেস ভ্যালু অবশ্যই থাকবে, তারপরে সেলস ভ্যালু থাকতে পারে নাও থাকতে পারে, ঠিক আছে। আর যদি সেলস ভ্যালু না থাকে তাহলে এইখান থেকে যদি কোনো খরচ থাকে আমাদের, ফ্লোটেশন কস্ট বলি আমরা, এটা বাদ দিলে আমরা কি পেয়ে যাব, সরি এখান থেকে যদি আমরা কি বাদ দিই, এই ফেস ভ্যালু থেকে যদি ডিসকাউন্ট থাকে, বললো যে একটা কমার্শিয়াল পেপারের মূল্য 1000 টাকা, এটা বাজারে ইস্যু করা হয়েছে মনে করো 10% ডিসকাউন্ট, তাহলে মনে করো 10,000 টাকার একটা কমার্শিয়াল পেপার বাজারে ইস্যু করা হয়েছে বা সেলস করা হয়েছে 10% ডিসকাউন্টে। 10% ডিসকাউন্ট মানে কি, 1000 থেকে আমাকে 10% টাকা বাদ দিতে হবে নাকি, এটা ডিসকাউন্টের কথা বললাম দেখে বাদ। যদি প্রিমিয়াম বলে তাহলে কিন্তু আবার যোগ হবে, প্রিমিয়াম মানে বেশি দামে বিক্রি করছে, আর ডিসকাউন্ট মানে কম দামে বিক্রি করছে। তাহলে এইভাবে আমরা কি বের করবো, সেলস ভ্যালু। আর এই সেলস ভ্যালু থেকেই আমরা যদি আদার কোনো কস্ট থাকে, ডিসকাউন্ট প্রিমিয়াম ছাড়া আর কোনো যদি জিনিস থাকে, যেমন থাকতে পারে আন্ডার রাইটার চার্জ, কমিশন, এই জিনিসগুলো, ঠিক আছে, এই জিনিসগুলো আমরা বাদ দিব। বাদ দিলে যেটা পাবো সেটাকে বলবো আমরা নিট সেলস ভ্যালু, অর্থাৎ ফেস ভ্যালু থেকে, সরি সেলস ভ্যালু থেকে আদার যত কস্ট আছে সব বাদ দিব, বাদ দিলে আমরা নিট সেলস ভ্যালু পাবো। অনেক সময় আদার কস্ট থাকে না, না থাকলে আমরা এই সেলস ভ্যালুটাই এখানে বসাই দিব, ঠিক আছে। আর এমপি মানে ম্যাচুরিটি পিরিয়ড, কমার্শিয়াল পেপারগুলো যখন ইস্যু করা হয় সেগুলো কি একটা সময় দেওয়া থাকবে, ঠিক আছে, কত দিনের জন্য কমার্শিয়াল পেপারগুলো ইস্যু করা হবে। আমরা যেগুলো হিসাব করতেছি সবই কিন্তু শর্ট টার্ম ফাইন্যান্সিং, অর্থাৎ 1 বছর বা তার কম সময়ের মধ্যে যেই দলিল বা বিভিন্ন ভাবে আমরা টাকা কালেক্ট করতে পারি এবং তার যে ব্যয় সেগুলো আমরা এই চ্যাপ্টারে শিখতেছি, ঠিক আছে। এটারও কি ইফেক্টিভ ইন্টারেস্ট রেট আছে, ইফেক্টিভ ইন্টারেস্ট রেট আছে, সূত্র হলো 1 প্লাস আর পাওয়ার n মাইনাস 1 ইন্টু 100। তাহলে এই যে অংশ, এইটার রেজাল্টটা হলো আর এর মান, আর এই রেজাল্টটা হলো n এর মান, ঠিক আছে। এই দুইটা হলো আমাদের দুইটা নিয়ম শিখলাম, একটা হলো কস্ট অফ কমার্শিয়াল পেপার, একটা হলো কস্ট অফ ট্রেড ক্রেডিট। তাহলে এই নিয়মের অঙ্কগুলো আমরা একটু দেখে আসি, তারপরে আবার পরের তিনটাতে যাবো। আমাদের এখানে প্রথম সূত্র বুঝাইছি, এখানে সব ডিটেলস দেওয়া আছে, হ্যাঁ, কার মিনিং কি, কোনটা আর কোনটা, এই সব কিছু ডিটেলস ভাবে এখানে করা আছে। তারপরে যে এখানে দেখো সেলস ভ্যালু কিভাবে পাইছি সেগুলো দেওয়া আছে, ঠিক আছে। সেলস ভ্যালু এখানে হ্যাঁ, আদার কস্ট কি কি থাকতে পারে, প্রোডাকশন কস্ট, রেটিং, এক্সপেন্স, স্ট্যাম্প ডিউটি, সব এখানে ডিটেলসে করা আছে। এই দুই নিয়মের মধ্যে প্রথমে আমরা যাব হলো কস্ট অফ ট্রেড ক্রেডিটে, কস্ট অফ ট্রেড ক্রেডিটে যাব। প্রথমে আমরা কস্ট অফ ট্রেড ক্রেডিটে যাই। প্রশ্ন দেখা যাইতেছে তো, মাউসের তো বড় করতে পারতেছি। আচ্ছা দেখো, বলছে 1 নম্বর অঙ্কে যাবো আমরা। হ্যাঁ, প্রথমে ট্রেড ক্রেডিটের অঙ্ক, ক্যালকুলেট দ্য annual cost of foregoing a cash discount of 2% offered for payment within 20 days if debtors normally pays after 40 days.
একদম ইজি একটা অঙ্ক, এটা আসছে কিন্তু কয়েকবার, 4বার আসছে, 3বার আসছে অঙ্কটা, হ্যাঁ 3বার আসছে অঙ্কটা। কি বলতেছে, ক্যালকুলেট দ্য অ্যানুয়াল কস্ট অফ ফরগোয়িং অফ ক্যাশ ডিসকাউন্ট। হ্যাঁ, তো এটা দ্বারা কি বুঝতেছো, প্রথমে বলছে অ্যানুয়াল, মানে অ্যানুয়ালের শর্টকাট হলো এ, হ্যাঁ। আর কি বের করবো এখানে, কস্ট বের করবো, কার কস্ট বের করবো, ফরগোয়িং এ ক্যাশ ডিসকাউন্ট, অর্থাৎ তুমি যদি ক্যাশ ডিসকাউন্ট, ফরগোয়িং বলতে এখানে ত্যাগ করা বলেছে, হ্যাঁ। আর এখানে কি বুঝাইতেছে, যে তুমি যদি ক্যাশ ডিসকাউন্ট অফারটা না নাও, তাহলে তোমার ব্যয়টা কত হবে বাৎসরিক সেটা বের করবা। এবং কস্ট অফ ট্রেড ক্রেডিট চেনার সহজ উপায় কি, প্রশ্নের মধ্যে অবশ্যই 3টা মান দেওয়া থাকবে, সেটা হলো কি বলে সিডি অর্থাৎ ক্যাশ ডিসকাউন্ট দেওয়া থাকবে, এরপরে যদি ডিপি আর হচ্ছে সিপি দেওয়া থাকে, তাহলে তুমি এটা নিশ্চিন্তে কি করবা, কস্ট অফ ট্রেড ক্রেডিট করবা, ঠিক আছে কোশ্চেন। আর তুমি যদি সূত্রগুলো জানো এবং সূত্রে কি কি ইনফরমেশন গুলো লাগে ওইগুলো দেখলে পেলেই তুমি বুঝে যাবা কোনটা কার কি চাইছে, ঠিক আছে। এবং এখানে বলেও দিছে যে ক্যালকুলেট দ্য অ্যানুয়াল কস্ট অফ ফরগোয়িং অফ ক্যাশ ডিসকাউন্ট অফ টাকা 2%, অর্থাৎ ক্যাশ ডিসকাউন্ট কত এখানে 2%, সিডির মান আছে এখানে 2%, অফার ফর পেমেন্ট উইথিন 20 ডে, এই 2% ডিসকাউন্টটা কখন দেওয়া হবে, যদি সে 20 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করে। ইফ ডেটর্স নর্মালি পেইস আফটার 40 ডেজ, তার মানে দেনাদার কি করে, নর্মালি তারা কতদিন পর পর পরিশোধ করে টাকা, 40 দিন পরে পরিশোধ করে। তাহলে কি এই ডিসকাউন্ট অফারটা যদি না নেয়, অর্থাৎ 20 দিনের মধ্যে টাকাটা যদি পরিশোধ করা না হয়, তাহলে কোম্পানির খরচ কত হবে সেটা আমরা এখন ক্যালকুলেট করব। 20 দিনে যদি টাকা পরিশোধ করতে না পারে, তাহলে ব্যয়টা কত দাঁড়ায় বাৎসরিক সেটা আমরা এখন বের করব। তাহলে আমরা প্রথমে গিভেন দিয়ে লিখে কি কি দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 1, প্রথমেই দেওয়া আছে ক্যাশ ডিসকাউন্ট কত 2, তারপরে দেওয়া আছে ডিসকাউন্ট পিরিয়ড, ডিসকাউন্ট পিরিয়ড 20 আর ক্রেডিট পিরিয়ড 40। এই ইনফরমেশন গুলো কোশ্চেনে দেওয়া। তো আমাদের চাইছে অ্যানুয়াল পার্সেন্টেজ রেট এপিআর, বাৎসরিক কস্ট অফ ট্রেড ক্রেডিট কত হয় সেটা আমরা বের করব। সিডি 100 মাইনাস সিডি 360, সিপি মাইনাস ডিপি ইন্টু 100। সিডি কত, সিডি 2, 100 মাইনাস সিডি 2, 360, 40, 20। যারা ইন্টারে স্টুডেন্ট পড়া ওদেরও এগুলো আছে, স্বল্প মেয়াদী অর্থায়নের একটা চ্যাপ্টার আছে, ওইখানে এগুলো আছে, ইন্টারে এগুলো আছে। ফাইন্যান্সের। ফিনান্স। তাহলে 2/98, 360, 20, 100, 0.0204, এখানে 18, এখানে 100, যত পার্সেন্ট আসে দেখো কত আসে, একটা অঙ্ক শেষ। রেজাল্ট কত আসে, স্যার 36.72। এটাই আমাদের অ্যান্সার। এরপরে পরের অঙ্কে আসি, সবার হয়েছে। এই শিট গুগল ড্রাইভে যাবা, গুগল ড্রাইভে দেওয়া আছে, হ্যাঁ আছে। গুগল ড্রাইভের লিঙ্ক তো কালকে দিছি তোমাকে, হ্যাঁ দিছি তো।
আচ্ছা, এরপরের কোশ্চেনে যাই। দুই নাম্বার কোশ্চেনটাও প্রায় ওইটার মতোই, এখানে আবার দুইটা চাইছে। তখন করছি আমরা একটা, এখন দুইটা করব। তো দেখি কি বলছে। বলছে মিস্টার হোসেন ইজ এ ভেরি কোশেন বিজনেসম্যান হুইচ সাপোর্ট অফ supplies supplier offer trade credit term 310 need 30 need 70 শর্ত দিয়ে দিছে। কি অফার করছে যে তুমি কি করতে পারবা 310 need 30 শর্তে পণ্য বাকিতে পণ্য নিতে পারবা। আর মিস্টার হোসেন নেভার টেক্স দ্য ডিসকাউন্ট অফার। মিস্টার হোসেন কি সে ওই অফারটা নেয় না, কিন্তু সে কি চিন্তা করছে যে বাট he pay his suppliers in 60 days rather than 70 days। অর্থাৎ বলছে যে সে 70 দিনের সুযোগটা সে নেয় নাই, অর্থাৎ 70 দিন না, সে 60 দিনের মধ্যেই টাকা পরিশোধ করে দিবে। ঠিক আছে, 60 দিনে টাকা পরিশোধ করে দিবে, 70 দিন সে ইউজ করে নাই। allowed to he is sure that the payment are never late। সে ওই 70 দিন পর্যন্ত অপেক্ষা না করে কি করছে 60 দিনে টাকা পরিশোধ করে দিবার চিন্তা ভাবনা করছে। হোয়াট ইজ দ্য কস্ট নট টেকিং দ্য ক্যাশ ডিসকাউন্ট। সে যদি এই ক্যাশ ডিসকাউন্ট না নেয়, ক্যাশ ডিসকাউন্ট নেওয়া হবে না কখন, যদি সে 10 দিনের মধ্যে টাকা পরিশোধ করতে না পারে, তাহলে কি করতে হবে আমাকে, যে ক্যাশ ডিসকাউন্টটা যদি সে না নেয় তাহলে তার ব্যয় কত হবে সেটা আমরা এখন বের করব। ঠিক আছে, তা আমরা সেম এই ফর্মুলাতেই করবো। একবার আমরা দেখব যে 70 দিনে আমাদের হিসাবে কত আসে, এবং পরবর্তীতে দেখবো আমরা 60 দিনে কত আসে। ঠিক আছে, দুইটাই বের করে দেখাবো, কারণ এখানে স্পেসিফিক ভাবে বলে দেয় না এই যে কোনটা বের করতে হবে। ঠিক আছে, আমরা কোশ্চেন নাম্বার 2 প্রথমে সূত্রই রেখে সাইডে গুলো লিখলাম, দুইটার ক্ষেত্রে আবার ইনফরমেশন ভিন্ন ভিন্ন ক্ষেত্রে। আমরা জানি এপিআর ইজ ইকুয়াল টু সিডি 100 মাইনাস সিডি 360 সিপি মাইনাস ডিপি ইন্টু 100। আমাদের মান দেওয়া আছে সিডি ক্যাশ ডিসকাউন্ট 3, তারপরে ডিপি ডিসকাউন্ট পিরিয়ড 10, তারপরে হলো ক্রেডিট পিরিয়ড। প্রথমে আমরা যেটা কোশ্চেনে দেওয়া সেটা দেখবো, এবং সাইড দেখবো। 3 100 মাইনাস 3 360 সিপি 70 মাইনাস ডিপি 10 ইন্টু 100 3 97 360 60 100। এখানে আসবে 0.0309 মেবি, শিওর না, দেখি একটু। 6 এটা 100 একটা করলাম, আর একটা করবো হলো 60 দিন ধরে কি আসে দেখি। সিপিডিপি 100 3 100 মাইনাস 3 360 760 মাইনাস 10 100 97 36 50 100 0.0309 7.2 মেবি। এটা তো ঠিক আছে কিনা ক্যালকুলেশন? ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা দেখো।
হইছে? এইবার হবে। তখন কি হয়েছে, ওই যে ফাইলের শেষে থাকে না, ডক ফাইল হলে ডিওসি লাগে না, তারপরে পিডিএফ ফাইলে পিডিএফ টাকা, ওই ওই যে ফাইলটা আমি ওপেন করতে দিয়েছিলাম ওটাতে পিডিএফ লেখাটা কেটে গেছিল, ওই জন্য ফাইল ওপেন হয়নি। এবার হবে। আচ্ছা দেখি তো, ট্রায়াল দিয়ে। এটা কমপ্লিট হয়েছে? হ্যাঁ স্যার। স্যার পরেরটা যদি আরেকবার একটু বলতেন, মানে বুঝলাম না যে প্রথমে বলছে, আরেকটা যে করছেন প্রথমে বলছে যে আমাদের 70 দিনের মধ্যে যদি আমরা কি করি, টাকা পরিশোধ করি, তাহলে আমাদের ব্যয়টা কত হইতেছে। আর যদি আমরা 70 দিন ইউজ না করে, সেটা বলছে যে ওই বিজনেসম্যান কি করছে, সে লেট করতে চায় না, মানে 70 দিনে টাকা না দিয়ে কি করবে, সে 60 দিনে টাকা পরিশোধ করে। মানে ক্রেডিট পিরিয়ড কিন্তু কমে গেছে, তখন 70 দিয়ে হিসেব করছি, মানে নর্মাল হিসেবে 70, আর সে আগে দেওয়ার কারণে কি হয়েছে, 60 হয়ে গেছে। প্রশ্নে বলেই দিছে 60 দিনে সে দিবে। এটা আমরা দুইটা কস্ট কম্পেয়ার করার জন্য দুইটাই করছি, যে কোনটার কস্ট কত আসে, দেখো কোনটার কস্ট কত আসে। একটা 18.54 আর একটা হচ্ছে 22.25। 18.54। কোনটা 18.54? প্রথমটা না পরেরটা? এটা কত? পরেরটা আর হচ্ছে আগেরটা এটাই 18 হ্যাঁ দশমিক 18.54। 18.54। আর এটা 22.25। পরের অঙ্কে আসি। এখানে একটু আমি ওইখান থেকে দেখি, এবার হবে হয়তো। পাইছো না কোশ্চেন? এই যে দেখছো, এবার কোশ্চেন দেখা যায়। জি স্যার। তার মানে এখন তুমি যে কোশ্চেন দেখতে চাও, মানে আমার এখানে দুইটা আইডি শো করতেছে, একটা হলো গালিব হোসেন লেখা, আর একটা হলো তোমার আমার নামে লেখা। হ্যাঁ, যদি কোশ্চেন দেখতে চাও তাহলে ওইটা পিন করবা, মানে গালিব হোসেন। আর যদি বোর্ড দেখতে চাও তাহলে এইটা পিন করবা। হ্যাঁ, ডাবল ক্লিক করলে পিন হয়ে যাবে। তাহলে আমরা এখন এই যে পরের কোশ্চেনটা দেখি। তাহলে স্যার আপনার রেকর্ডিং এর সমস্যা হবে না? না, রেকর্ডিং এর সমস্যা হবে না, আর হইলে হবে। আমরা একটা ট্রায়াল দিয়ে দেখি সমস্যা কি। আচ্ছা দেখি, পরের অঙ্কটা কি বলছে। তোমরা ওই যে এই কোশ্চেনে যাও, গালি কোশ্চেনে কি করো, কোশ্চেন দেখা হলে তুমি এইটাতে চলে আসবে। হ্যাঁ, আবার যদি প্রয়োজন হয় কোশ্চেন দেখার, আমার এখানে তো দুইটাই আসতেছে। দুইটাই আসতেছে, তুমি যেটা দেখবো ওটা ডাবল ক্লিক করো, তাহলে হবে। কোশ্চেনের দিকে ডাবল। এখন তো কোশ্চেনই দেখ, পরে বোর্ডে যাব। হ্যাঁ হ্যাঁ, এমনিতে চলে আসে ওই মানে চেঞ্জ করে করে কাজ করতে হবে। তোমার কোশ্চেন দেখার প্রয়োজন হলে ওইটা দিয়ে অন করবে, তাহলে হবে। আর পরের কোশ্চেনটা বলছে হলো আমাদের, কোশ্চেন দেখা যাচ্ছে না। কোশ্চেন দেখা যায় না, তুমি এই করো, মানে সোয়াইপ করো, যে সোয়াইপ গালিব করে। হোসেন আইডিটা তো হ্যাঁ হ্যাঁ, কিছুই নাই দেখো। তুমি সোয়াইপ করেই করো তো, আবার একটু হয় না হ্যালো, ডিসপ্লে। হ্যাঁ হ্যাঁ আসছে আসছে, এখন ঠিক আছে। বোর্ডে পরে যায়, আমাদের তো বোর্ড পরে লাগবে। মানে এইটা করছি কেন, কারণ এই কোশ্চেন গুলো তো ছোট ছোট দেখে ক্লোজ করে করে করা যাইতেছে, কিন্তু বড় অঙ্কগুলো আবার দেখার প্রয়োজন হয়, এই জন্য দুইটা দিয়ে আমরা ট্রায়াল দিলাম আজকে।
পরের কোশ্চেনটা দেখো সবাই। পরের কোশ্চেনটা বলছে এ ট্রেডার বাই গুডস অ্যামাউন্টিং টু 50,000 অন ক্রেডিট, দ্য টার্ম অফ ক্রেডিট আর 310 নিট 30। বলছে কি যে 50,000 টাকার পণ্য কিনছে বাকিতে, এবং শর্ত দেওয়া আছে 310 নিট 30। প্রথম যেটা করতে বলছে সেটা হলো দ্য কস্ট অফ ট্রেড ক্রেডিট, কস্ট অফ ট্রেড ক্রেডিট কত হবে সেটা বের করব। 2 নম্বরে বলবো দ্য অ্যামাউন্ট পেয়েবল অন দ্য 10th ডে, যদি 10 দিনে টাকা পরিশোধ করে তাহলে কত টাকা পরিশোধ করতে হবে। আর সি নম্বরে বলছে যদি 30 দিনে টাকা পরিশোধ করে তাহলে কত টাকা পরিশোধ করবে। বুঝতে পারছি? প্রথমে আমরা কস্ট অফ ট্রেড ক্রেডিট বের করি। এখন তোমরা যে বোর্ডে যাও, আমার নামটা যেটা ওইটা ক্লিক করো। বোর্ড দেখতেছো? দুইটা আইডিয়া, একটা আইডিয়াতে হলো কোশ্চেন দেখাইছে আর একটা বোর্ড। বোর্ডের যেটা স্যার এটা তো আপনি স্ক্রিন শেয়ার করে করতে পারেন। স্ক্রিন শেয়ার করলে আপনার বোর্ডটা ছোট করে দেখা যায়, ওটাতে ক্লিক করলে চলে না আসে। না আসে আমার, হ্যাঁ, তা তো স্ক্রিন জানি না। শেয়ার করলে এই যে এখন আবার যে ছোট করে চলে আসছে, স্ক্রিন শেয়ার করলে আপনার সেম এরকম, অথবা আমাদের ছবিটা দেখায় ওইখানে যদি স্ক্রিন শেয়ার অফ থাকে। আমি তো জানতাম না অপশনটা। আচ্ছা থাক, সবাই আবার পায় না, সমস্যা লই জায়গায়। ঠিক আছে, আচ্ছা দেখি। আর 3, প্রবলেম 3 প্রথমে গিভেন, আমার যেটা দরকার আমি সেটা লিখবো। 50,000 টাকার কোনো কাজ আছে কি পরে না আছে? তাহলে এটা আমরা পরে লিখি। আমরা এখানে লিখি সিডি, ক্যাশ ডিসকাউন্ট হলো 3, তারপরে আছে আমাদের ডিসকাউন্ট পিরিয়ড 10, আর হলো আমাদের এখানে লাগবে হচ্ছে ডিপি, সরি সিপি, ক্রেডিট পিরিয়ড 30। তাহলে এখানে আমাদের রিকোয়ারমেন্ট এ তে বলছে আমাদের কস্ট অফ ট্রেড ক্রেডিট বের করতে। কস্ট অফ ট্রেড ক্রেডিট আমরা এপিআর সূত্র ইউজ করে কাজ করব। সূত্র হলো সিডি 100 মাইনাস সিডি 360 সিপি মাইনাস ডিপি ইন্টু 100। রেকর্ডিং তো আমার স্ক্রিন রেকর্ডিং হইতেছে না, আমার তো মনে হইতেছে বোর্ড করবে না, যা যা তো এই মনে হইতেছে। আচ্ছা, ঝামেলা করে দিবে থাক। মান বসাও, মান বসাইতেই হবে, দরকার নেই একটু পরে আবার সমস্যা। যতটুকু করছে ওইটা আমি একটু দেখবো না, ভিডিও শেষ হওয়ার পর যদি দেখি ঠিকঠাক আছে তার জিনিস এগুলা ওইভাবে করা যাবে। মান বসাই। মান বসে কত আসে? 3, 100 মাইনাস 100 মাইনাস 3, 360 ডিপি 10, 100 3/97, 360 by 20, 100, 0.0309, 18, 100 কত হয়? কত আসে? আর 55, 55.62। সেটা রিকোয়ারমেন্ট এ। রিকোয়ারমেন্ট বি বলছে অ্যামাউন্টটা কত হবে যদি 10 দিনে টাকা পরিশোধ করে। তাহলে একটা জিনিস খেয়াল করো, 10 দিনে যদি তুমি টাকা পরিশোধ করো তাহলে তুমি ডিসকাউন্টের সুবিধাটা পাইতেছো না। 10 দিনে টাকা পরিশোধ করে তুমি ডিসকাউন্টের সুবিধাটা পাইতেছো। তাহলে অ্যামাউন্ট পেয়েবল অন দ্য 10th ডে, 50,000 থেকে তুমি কি করবা, ডিসকাউন্টের টাকা বাদ দিবা। কত পার্সেন্ট ডিসকাউন্ট ছিল? 3%। 3% টাকা বাদ দিলে কত আসে?
3% কত আসে? 3% টাকা আসবে 15 15 স্যার হলে 1500 আসে। 48। এই একই কাজ পরেরটা তো শেষই, পরেরটা খালি জাস্ট লিখে দিল অ্যামাউন্ট পেয়েবল অন 13 ডে, মানে সর্বশেষ দিন যদি দেয় তাহলে তাই কত দিতে হবে? ওই 50,000ই দিতে হবে, কোনো ডিসকাউন্ট পাবে না। সর্বশেষ দিনে যদি টাকা দেয় তাহলে ওই পুরো টাকাই পরিশোধ করতে হবে। বুঝছে? কমপ্লিট হয়েছে? বলে 4-এ যাব, সব ছোট ছোট অঙ্ক। তাহলে 30 দিনে মানে নির্দিষ্ট সময়ের মধ্যে দিলে, অর্থাৎ 10 দিনে দিলে 3% ডিসকাউন্ট, আর 10 দিনের পরে পরিশোধ করলে এটা পুরো টাকাই পরিশোধ করতে হবে। সেপ্টেম্বরে কি স্কুল কলেজ খুলবো শিওর? বলা যায় না, এটা আগস্টের পরে জানাবে, মানে আগস্টের লাস্টের দিকে জানাবে। আর কেমনে সম্ভব, এখন তো করোনা ভাইরাস আছে, এত মানুষ একসাথে ক্লাস করবা তো রিস্ক। আর যা ভালো হচ্ছে তাই। আচ্ছা, আমরা পরের কোশ্চেনটা দেখি। পরের কোশ্চেনটা হলো, বলতেছে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বের করতে। হ্যাঁ, এতক্ষণ আমরা সব অ্যানুয়াল করছি, কারণ কোশ্চেনে অ্যানুয়াল করবো না ইফেক্টিভ করবো কোনটা বলা ছিল না। আমাদের এই জন্য আমি একটা করে করছি, কিন্তু এইটার মধ্যে আবার বলে দিছে যে আচ্ছা, ক্যালকুলেট যদি দা, কোনোটা বলা না থাকে তাহলে কি আমরা ইআইআর বা এপিআর যে কোনো একটা দিয়ে যে করতে কোনো পারবো? একটা করলে হবে, যে কোনো একটা করলে হবে। ক্যালকুলেট দ্য ইফেক্টিভ ইন্টারেস্ট রেট ফ্রম দ্য ফলোইং সিচুয়েশন। ইআইআর বের করতে বলছে 3টা সিচুয়েশন। একটা সিচুয়েশন হলো সে 1 লাখ টাকার পণ্য কিনছে এবং একটা শর্ত হচ্ছে দেওয়া আছে কত, 212 নিড 30 এন্ড অফ মান্থ, মাসের শেষে দিন এই টাকাটা পরিশোধ করা হয়। তাহলে এখানে তুমি সিডি পেলা 30, ডিসকাউন্ট পিরিয়ড পেলা 12, আর আচ্ছা আমাদের ডিসকাউন্ট রেট হলো 2। ঠিক একইভাবে পরেরটা কি বলছে, ক্রেডিট পারচেস ফেব্রুয়ারি মাসের ক্রেডিট পারচেস, ফেব্রুয়ারির ক্রেডিট পারচেস কত টাকা আছে, টাকার অ্যামাউন্টটা দিছে, হ্যাঁ 50,000 টাকা দেওয়া আছে। এখানে কি টু 10 নিড, এখানে কোশ্চেনটা যখন করছিল, এখানে কোশ্চেনে এখানে তারিখটা তারা দিতে মিস্টেক করে ফেলছে না, এখানে একটা ডেট হবে, কতদিন এইটা এখানে বলা নাই। নর্মালি কিছু বলা না থাকলে, এন্ড অফ মান্থ থাকলে আমরা 30 যদি ধরি, 30 দিন ধরে আমরা অঙ্কটা করব। ঠিক আছে, তাহলে আমরা এই দুইটা সেমই, জাস্ট খালি এখানে ডিসকাউন্টের টাইমটা খালি চেঞ্জ। হ্যাঁ, এখানে হলো 12 দিন আর এখানে 10 দিন। তাহলে আমরা এখন ইসে আসি, স্যার EOM মানে কি? এন্ড অফ মান্থ। ও হ্যাঁ, তুমি যে ফাইন যেটা বললা ওটা করা যায়, ওই যে নিচে শো করে, তো ডিসপ্লেও শো করে, আমার হ্যাঁ স্যার, ইয়ে শো করে, তো এইভাবে রাখলে তো সমস্যা হ্যাঁ নেই। যার যেটা প্রয়োজন ওইভাবে হুম, ওইভাবে সেই আমার ইউজ করতে পারে। ডিসপ্লে সরাই তাহলে লাভ কি?
নতুন আর একটা জিনিস করলাম। তোমার যে সাইডে দেখো ডান পাশে আমার এই ডিসপ্লে শো করে, আবার প্রশ্ন শো, ওটাতে ক্লিক করলে বড় হয়ে যাবে ওই এটা স্ক্রিনটা। আমার হ্যাঁ স্যার, এখানে আবার রেকর্ডিং এ ঝামেলা করে। আমি এটা স্যার আপনারা ফার্স্ট টাইমে বলতাম, বাট এটাতে রেকর্ডিং এর কোনো সমস্যা হবে কিনা এই জন্য আমি আর বলি। রেকর্ডিং তো আমার এই স্ক্রিনটা আসবে, সমস্যা তো এই জায়গায়, বোর্ড তার রেকর্ডিং হবে না। হ্যাঁ, এই জন্য আমি আপনারা বলিনি। সমস্যাটা মানে কোনো দিক দিয়েই না। গুগল মিটেও তো ক্লাস না যায় না, ওটা 60 মিনিট, মানে সেপ্টেম্বর 30 তারিখ পর্যন্ত দিয়েছে ফ্রি, ওইটাও করা যায়। আরেকটা আছে গুগল ডুও। এটা আমি আরেকটা দিন নিয়ে দেখবো, অন্য কম স্টোর 2-3 জন দিয়ে স্ক্রিন না সরাইলে আবার আমাদের রেকর্ডিং এর ভিতরে স্ক্রিন আসবে, এই বোর্ড আসবে না, সমস্যা হয়ে যাবে। বুঝতে পারছেন? এই আরেক সমস্যা। কোশ্চেন 4, ক্রেডিট পারচেজ। হ্যাঁ, কত টাকা পারচেজ করছে? 1 লাখ। আমার টাকার প্রয়োজন নাই, আমার দরকার হলো এখানে আমরা ইফেক্টিভ ইন্টারেস্ট বের করব। ইফেক্টিভ ইন্টারেস্ট রেট সূত্র হলো 1 প্লাস আর পাওয়ার n মাইনাস 1 ইন্টু 100। তো আমরা এখানে আর কিভাবে পাবো? আরটা আমরা সাইডে বের করে নিই। হ্যাঁ, আর ডিসকাউন্ট সিডি কত? ক্যাশ ডিসকাউন্ট 2, এরপরে হলো ডিসকাউন্ট পিরিয়ড 12, আর হলো সিপি হলো 30। আমরা আর বের করবো। আর কিভাবে বের করবো? 200 মাইনাস 2 মানে সূত্র, সিডি 100 মাইনাস সিডি, ওই সূত্র দেখতেছি। এটা হলো আর এর মান, আর এন এর মান 360 বাই সিপি মাইনাস ডিপি। এদের রেজাল্ট এখানে বসাই দিই। এখানে 0.0204 আসবে। আর এন কত আসে দেখো তো, এন কত আসে? আর আসবে 0.0204, আর এন কত আসে? স্যার 20। 20। বাকিটা করে ফেলতে পারলো। একইভাবে বি করবা, তাহলে এখানে এই 10 বসাবা, তাহলে হবে। এখানে 10 বসাও। এইটাই আবার করবা, খালি এখানে 10 বসাবা। স্যার এটার অ্যান্সারটা কত? 49.76। হ্যাঁ, সেম কাজই করবা, খালি এখানে 10 এগুলো লিখবা আবার, সেম সব হুবহু তুলবে। এখানে হবে এটা 10, এটা হবে 10, তো এখানে তো এটাই থাকবে, আর এখানে 20 তো 18 হবে। পরের দুটো করবো 18 করে, দেখো এখানে কত হয়। বি, বি নাম্বার। হ্যাঁ,
শেষ হয়েছে? পাঁচ নাম্বার। স্যার এরপরের অ্যান্সারটা কত? 43.84। হ্যাঁ তোমাদের ওইখানে কি ওই যে আমার ছবিটা বড় আসছে? দেখো তুমি, মনে হয় না। আগের মতোই তো না? ডিসপ্লে একটু ঘাটাঘাটি করতে হবে, হয়তো ঠিক হয়ে যাবে। আচ্ছা দেখি পরেরটা বলছে পূর্বা লিমিটেড পারচেজ সাম গুডস কস্টিং টাকা 50,000 উইথ টার্ম অফ 315 need 30 end of month on January 12. How much will the firm pay if it takes to cash discount? Also find out the cost of trade credit if the firm fails to take cash discount. বলতেছে কি একজন পূর্বা লিমিটেড তারা কি করছে 50,000 টাকার পণ্য কিনছে এবং পণ্য কেনার সময় তাকে শর্ত দেওয়া হয়েছে 315 need 30 end of month, অর্থাৎ 15 দিনে টাকা শোধ করতে পারলে 3% ডিসকাউন্ট, 30 দিনের মধ্যে অবশ্যই টাকা পরিশোধ করতে হবে। হাউ মাচ উইল পে ফার্ম পে ইফ টেক্স ক্যাশ ডিসকাউন্ট, অর্থাৎ সে যদি ক্যাশ ডিসকাউন্টটা নেয়, অর্থাৎ 15 দিনের মধ্যেই যদি টাকা পরিশোধ করে তাহলে তাকে কত টাকা পরিশোধ করতে হবে। ঠিক আছে, 15 দিনের মধ্যে যদি টাকা পরিশোধ করে তাহলে কত টাকা পরিশোধ করতে হবে সেটা এখন আমরা দেখাবো। এখন আমাদের প্রবলেম 5 given CD cash discount 15 দিন, তারপরে হলো ডিসকাউন্ট পিরিয়ড 15, ক্রেডিট পিরিয়ড 30। পরীক্ষাগুলো ডেস লিখে দিও। হ্যাঁ, তাহলে আমরা প্রথম রিকোয়ারমেন্টে বের করবো 1 নাম্বার দিয়ে এটাকে আমরা অ্যামাউন্ট পে on the 10th 15 days, 15 দিনের মধ্যে টাকা পরিশোধ করলে কত দিতে হবে বা কত পরিশোধ করবে সেটা আমরা বের করতেছি। মোট টাকা ছিল 50,000, তার থেকে কি করবো বাদ দিব ডিসকাউন্টের টাকা 50,000 ইন্টু 3%, সেই একই 47,500 হবে, 48,500 হবে নাকি। 2 নাম্বারটা কস্টটা বের করতে বলছে যে অলসো ফাইন্ড আউট দ্য কস্ট অফ ট্রেড ক্রেডিট। কস্ট অফ ট্রেড ক্রেডিট কত? কস্ট অফ ট্রেড ক্রেডিট আমরা এনএল পার্সেন্টেজ রেট বের করব। মান বসাই 315, 360, 30, 1500, 370, 85, 36, 1500। কত হয়? সিডি উপরে 3 নিচে 15 কেন? ও সরি,
97 0.0309 36 কত 24 মেবি নাকি ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং তে তো মনে হয় ওয়ার্কিং ক্যাপিটাল অনেক আগে গেছে না, প্রায় শেষের দিকে মনে হয় ওয়ার্কিং ক্যাপিটাল, সব তো ওয়ার্কিং ক্যাপিটাল করতেছে, আর ইনভেস্টমেন্ট তো অনেক আগাইছে। স্যার ওইটা 24 হবে। এই ম্যাথটাই একটু সময় লাগতেছে শেষ করতে, ম্যাথ তো আগাইনি যায় না এত অঙ্ক, এই ফিনান্স টেন্স এগুলো ভালোই আগানো যায়। ট্যাক্স তো আজকেই শেষ, যারা অ্যাকাউন্টিং সেকেন্ড ইয়ার 20টা ক্লাস লাগছে ট্যাক্সে, মার্কেটিং এর থার্ড ইয়ারের ট্যাক্স আছে বাংলায়। নিচে উত্তর 0.03। 74.16। ঠিক আছে। আমাদের বাসার কাজ নাও, হবে নাকি ক্লাস শেষ? বাসার কাজ দিব, বাসার কাজ 6, 8, 7 আমার করাইতে হবে। বাসার কাজ 6, 8 6, 8 আমার একটা ছোট একটা 7 নাম্বারটা ভুল আছে। হ্যাঁ 7 ভুল আছে, এই জন্যই বলছি পরে আমি করাই দিব, পরে থাক মানে অ্যানসারে ভুল আছে, কোশ্চেন ঠিক আছে। আমি 9 করে আছে শেষ করে দেই, 9 করতে 5 মিনিট লাগবে, 5 মিনিট তার লাগবে। হোমওয়ার্ক কোনটা জানো? 6 আর 8 আমি আরেকটা অঙ্ক ছোট্ট একটা অঙ্ক করে শেষ করে দিই। আমাদের কি শীটের সব অঙ্ক করাইবেন এগুলা? হ্যাঁ সব করাবো, হ্যাঁ 27টা আছে। একই রকম, বাড়ির কাজ দিলে অনেকগুলো শেষ হয়ে যাবে দেখবা, বাড়ির কাজ দিলে অনেক তাড়াতাড়ি শেষ হয়, মানে এক রকমের অনেকগুলো অঙ্ক আছে এখানে, প্র্যাকটিস করার জন্য অঙ্ক বেশি দিচ্ছে। আজকে লাস্ট অঙ্ক হলো 7, আমি নেক্সট ক্লাসে করাবো। আজকে 9 হচ্ছে আমাদের লাস্ট অঙ্ক। 9 হলো কমার্শিয়াল পেপার। নাবানা কোম্পানি লিমিটেড হ্যাজ জাস্ট ইস্যু টাকা 1 লাখ ওর্থ অফ কমার্শিয়াল পেপার, 1 লাখ টাকা বললেন একটা কমার্শিয়াল পেপার বাজারে ইস্যু করছে, কত দিনের জন্য? 90 দিনের জন্য, এটার মেয়াদ দেওয়া আছে 90 দিন। তো এইটা কি করা হয়েছে, 90 days ম্যাচুরিটি পিরিয়ড আফটার সেল ফর 97,000 টাকা, ঠিক আছে। বিক্রি করা হয় এটা কত টাকা? 97,000 টাকা। ডিটারমাইন দ্য অ্যানুয়াল ইন্টারেস্ট রেট অ্যান্ড ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, দুইটা মান আছে, অ্যানুয়াল ইন্টারেস্ট রেট অ্যান্ড ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। তাহলে কোশ্চেন আমাদের 3টা মান আছে, ফেস ভ্যালু, ম্যাচুরিটি পিরিয়ড আর সেলস ভ্যালু। আমরা এই কমার্শিয়াল পেপারের সূত্র কি শিখছিলাম, লিখি কি দেওয়া আছে, গিভেন ফেস ভ্যালু 1 লাখ, তারপরে সেলস ভ্যালু 97,000, ম্যাচুরিটি পিরিয়ড 90 ডেজ। তাহলে আমাদের এপিআর এর সূত্র আমরা 1 নাম্বার দিয়ে লিখি, এপিআর ফেস ভ্যালু মাইনাস, যেহেতু আমাদের অঙ্কে কোনো আদার কস্ট নাই, এখানে বাদ দেওয়ার মধ্যে কিছুই না, তাহলে আমরা সেলস ভ্যালু লিখতে পারি, এনএসভি লিখতে পারি এখানে, না হ্যাঁ এসবি 360 এমবি এমপি, তাহলে 1 লাখ মাইনাস 97 ডিভাইডেড বাই 97, 36, 90, 100, উপরে 3,000, নিচে 97,000, 90, 360 by 90, 100, 0.0309, 4×36, 100। এপিআর, ইআইআর 1 plus r power n minus 1 into 100, এখানে r কত? 0.0309 হলো r এর মান, n হলো 4 minus 1 into 100, শেষ।
আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে বাকি অঙ্কগুলো দেখবো। 7 দিয়ে শুরু করবো নেক্সট ক্লাসে।